এত জোরে তো কথা বলা যাবে না, পায়ে শব্দ করে হাঁটা না, সেটাও সম্ভব নয়। এত রাত করে বাড়ি ফেরা কোনোভাবেই হবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিবাদ কিন্তু চলছে নিরন্তর, কিন্তু তারপরেও কেন থেমে নেই এই বিষয়গুলো? এই প্রসঙ্গগুলোই আমরা বারবার তুলে ধরবার চেষ্টা করি আমাদের দূরদর্শন ত্রিপুরার পর্দায় অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এমন সমস্ত নারীদের সাথে আলাপ করি যারা আমাদের পথ চলার একটা নতুন দিশা দেখান। আজকে আমরা কথা বলবো আমাদের রাজ্যের একটি সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের বিদ্যাজ্যোতি স্কুলের প্রধান শিক্ষিকা এবং তাছাড়া নানা ধরনের সাহিত্য সংস্কৃতি জগতের দিকগুলোর সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আমাদের রীতা শিব। নমস্কার দিদি, স্বাগত তোমাকে। দিদি ভালো আছো দেখেই বোঝা যাচ্ছে। যেমনভাবে তোমাকে সবসময় দেখি একদম সেজেগুজে সুন্দর, আজকেও ঠিক ততটাই ভালো লাগছে। আজকেও আমি স্কুলে যেতে হয়েছিল, আমাদের ভ্যাকেশন চলছে। আচ্ছা, কিন্তু ওই যে তুমি বললে বিদ্যাজ্যোতি স্কুল, কিছু না কিছু থেকে যায়, সেই সব কিছুর মধ্য থেকেই সময় বার করে বাকি কাজগুলো আমাদের করা। এই যে স্কুলের প্রসঙ্গটাই প্রথমে আমরা এলাম, তো এই যে শিক্ষকতার সাথে তুমি কতদিন ধরে যুক্ত? শিক্ষকতার সাথে আমি 40 বছর, আমার পূর্ণ 40 বছর, বাবা। আচ্ছা, তো একটা জিনিস আছে কি দিদি, অনেকে আছে মানে ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে একটা দেখা যায় বিষয় যে কোনো কোনো বাচ্চারা রয়েছে ছোট থাকতে হাতে একটা বেত নিয়ে হয়তো ছোট ছোট পুতুল টুতুল এগুলোকে হয়তো মারছে, পড়াচ্ছে, লেখাপড়া করাচ্ছে। কারো কারো হাতে স্টেথোস্কোপ দেখি হয়তো ডাক্তারি পেশা, মানে কেউ কেউ হয়তো নাচের দিকে, গানের দিকে। ছোটবেলা থেকে একটা জিনিস বোঝা যায় বিষয়গুলো, কার কোন দিকে আগ্রহ। তো তোমার ক্ষেত্রেও কি তেমনটাই হয়েছিল? আমার ক্ষেত্রে এটা আমি একটু বলি তাহলে, আমি একটু ব্যতিক্রমী বলবো। আচ্ছা, কারণ দেখো আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, ইচ্ছেটা ছিল কিন্তু অন্যরকম। আমি সায়েন্স নিয়ে পড়তাম, তুলসীবতী স্কুলের ছাত্রী ছিলাম আমি। আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, কিন্তু ওই যে মানে কি বলবো, সব স্বপ্ন তো আর পূর্ণ হয় না। আমার মানে প্রি টেস্টের আগেই ঠিক 8টায় আমার বাবা চলে যান। আচ্ছা, তো বাবা চলে যাওয়ার পরে আসলে আমি এই কথাগুলো বললে না একটু অন্যরকম হয়ে যায়, এখন আর সেই আমি মনে করতে চাই না। তো বাবা চলে যাওয়ার পর পুরো চিত্রটাই, জীবন চিত্রটা পাল্টে গেল কিছুটা। পরীক্ষা দেওয়ার পরে তখন আমাদের যে বাড়িতে অভিভাবকরা, ওনারা বললেন যে না তুই ইয়ে কর। বাবার তো আরো 11 বছর চাকরি ছিল বাবার, তো চাকরি তো একটা প্রাপ্য, তখন তো চাকরি অতটা কঠিনও ছিল না, যে তুই চাকরিটা নিয়ে নে। আর আসলে আমি ছোটবেলা থেকে কি বলবো, কথা খুব কম বলতাম, প্রতিবাদী তো ছিলামই না। তো ওই চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে মানে খুব মজার, জানো তো, খুব কাঁদতাম জানো তো ছোটবেলা, মানে ওই সময়টায়। কারণ ইচ্ছে ছিল একরকম, আমি শিক্ষকতা করব, ওটা আমার মাথায় ছিল না। তুমি যে শুরুতে বললে যে হ্যাঁ ওই বেত নিয়ে, পেন্সিল নিয়ে, ওই জিনিসটা হয়তো করেছি, খেলার ছলে করেছি, কিন্তু ওইটাই যে আমার একটা প্রফেশন হয়ে যাবে সেটা আমার ছিল না। কিন্তু তো সবচেয়ে মজার কি জানো তো, যখন আমি জয়েন করি তখন আমার বয়স 18 বছর। আচ্ছা, আমি বিশালগড়েরই একটা একটু দূরে বক্সনগরের নাম শুনেছো বোধহয়, ওই দিকটা একটা স্কুলে আমি জয়েন করি। আমার থেকে বড় স্টুডেন্ট গিয়ে আমি পাই, বুঝতে পেরেছো? তো যাই হোক, প্রথম দিকটা ততটা ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে আমি জানি না আসলে শিক্ষকতা কিন্তু একটা প্রফেশন না, এটা একটা ব্রত। মানে আমি এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেলাম শিক্ষকতায়, আমার এখন সবচেয়ে বড়, মানে 40টা বছর ভালোবাসা পার করে দিলে। তবে তুমি যেটা বলছিলে যে তোমার অন্য একটা পেশাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তোমার হাত ধরে কিন্তু অনেকেই এই পেশায় প্রবেশ করতে পেরেছে। তুমি এমন অসংখ্য স্টুডেন্টসদের তৈরি করেছো। যা আমরা যদি একটু শৈশবের দিকে যাই, মানে শৈশবটা কেমন কেটেছে তোমার? শৈশবটা আসলে এতটাই আদুরে ছিলাম আমি। আমার দুই দিদি, আমরা 3 বোন, 2 দিদি আর 1 দাদা।
তো আমার সবার যে বড় দিদির সঙ্গে আমার মানে এজ গ্যাপ 17 বছরের। অনেকটা। আমাকে মানে একদম ছোট বাচ্চা পুতুলের মতো, তুমি পুতুলও বলছিলে শুরুতে, পুতুলের মতো করে আমাকে বড় করা। তো যাই হোক, দিদিকে তো বেশি দিন পাইনি আমি, ছোটবেলায় 5.5 বোধহয় খুব সম্ভবত আমার বয়স, দিদির বিয়ে হয়ে গেছে তখন। খুব আদুরে ছিলাম, ওই আর কি, এভাবেই আমার বেড়ে ওঠা। তো তুমি তো দিদি, তোমার হাত ধরে অনেক স্টুডেন্টস তুমি তৈরি করেছো, তো করতে গিয়ে তোমার কি 40 বছর, তো শুরুতে এবং এই সময়ে দাঁড়িয়ে তুমি একটা স্কুলের প্রধান শিক্ষিকা, তোমার কি মনে হয়, আমি মেয়েদের কথাই বিশেষ করে বলবো, তাদের ক্ষেত্রে কোনো কি পরিবর্তন তুমি দেখতে পাও? একটা সময় মানে শুরুতে যে ধরনের স্টুডেন্টসদের, মেয়েদের যে ধরনের বিহেভিয়ার, তাদের শিক্ষার পদ্ধতি যেভাবে তারা নিত, এখনো কি সেই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে দেখা যায়? না না, অবশ্যই না। 40 বছরে অনেকটাই পরিবর্তন। ওদের যে মানে কথা বলার সাহসিকতাটা অনেকটাই বেড়েছে এখন। এই যে সমতাটা আমরা বলি ঠিকই, যে আমাদের এই যে লিঙ্গ সমতা, এটা নিয়ে তো অনেক চর্চা চলে। আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করি, নারীদের সাম্যের অধিকার এসব নিয়ে আমরা সেমিনার করি, কথা বলি। তো আগের চেয়ে তো এখন সত্যি অনেকটাই পরিবর্তন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জন্য মেয়েরা অনেকটাই বেশি স্বাবলম্বী হচ্ছে। তো তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাই। তো তোমার অভিজ্ঞতায় নিশ্চয়ই এমন বহু ঘটনা রয়েছে, তো সেই ধরনের কোনো দৃষ্টান্ত কি রয়েছে? সেই ধরনের দৃষ্টান্ত বলতে আমি আমার একটা লেখা পড়বো কি, এটা কিন্তু সত্যি ঘটনা। নিশ্চয়ই, তোমার লেখায় তো যাবই আমরা, সত্যি ঘটনা। হ্যাঁ, সেটা আমার লেখায় উঠে এসেছিল। আমি একটা লেখা পড়ছি, দাঁড়াও। নিশ্চয়ই। তুমি তো এই শিক্ষকতার পাশাপাশি অনেক ধরনের লেখালেখির সাথে যুক্ত, আজকে কিন্তু বেশ কিছু লেখা আমরা শুনবো, যেটা বলছিলে আমাদের প্রশ্নের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শুনি তাহলে দিদি। এটা সত্যি আমার দেখা। আচ্ছা। এবং এটা মানে সচরাচর হয়ে থাকে। বিমলার জীবনের কারফিউ। বিয়ের আগে। বাবা, বিমলা, তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, সন্ধ্যার পরে বাড়ি ফেরা দ্বিতীয়বারে সাহস যেন না হয়। মা, মুখ পুরি, মেয়ে হয়ে জন্মেছিস, জানিস না মেয়েদের রাতের আকাশ দেখতে নেই? শুরুতে তুমি বলছিলে, আমি ভাবছিলাম তখন। দাদা, বিমলা, আর একদিন যদি বাড়ির বাইরে আমার কোনো বন্ধুর নজরে পড়েছিস তো তোর একদিন, না হয় আমার একদিন। দাদু, দিদি ভাই মাথা নিচু করে স্কুলে যাবে আসবে, ছেলেদের দিকে চোখ তুলেও তাকাবে না, বিকেল বিকেল বাড়ি ফিরবে, বলে দিলাম। বিয়ের পরে স্বামী, বিমলা, মনে রেখো তুমি একজন ভদ্রলোকের স্ত্রী, ভবিষ্যতে যেন আর কোনো দিন সন্ধ্যার পরে তোমাকে বাড়ির বাইরে না দেখা যায়। ছেলে, মা, বাইরের কাজগুলো তো দিনেই শেষ করতে পারো নাকি? শ্বশুরমশাই, বৌমা, সমাজে আমাদের পরিবারের একটা নামডাক আছে, আমি চাই না বাড়ির বউ হয়ে তুমি রাতের অন্ধকারে বাড়ির বাইরে থাকো। মেয়ে, বাবা, দাদা, দাদু সবাই তো কত রাত করেও বাড়ি ফিরে, তবে তোমাকে কেন এত কথা শুনতে হয় মা? তোমার বেলায় কোনো নির্দিষ্ট গণ্ডি টেনে দেওয়া হয়? বিমলা, এ হচ্ছে একটা নারীর জীবনে আরোপিত কারফিউ। শোনা, এই ঘটনাটা সত্যি, এবং তারপর মেয়েটি না সুইসাইড করেছিল। আচ্ছা। মেয়েটি আমাদের স্কুলে পড়তো। তো এইভাবেই তো ওদের বেড়ে ওঠা। আর একটু গ্রামাঞ্চল তো, গ্রামাঞ্চলে তো এখনো কিন্তু যতই আমরা সাম্যের কথা বলি, লিঙ্গভেদ নিয়ে যতই চর্চা করি না কেন, শহরটা আমরা দেখতে পাই, কিন্তু গ্রামের চিত্র এখনো কিন্তু অনেকটাই আলাদা। তো এই মেয়েটা কিন্তু সুইসাইড করেছিল পরে, ওর মা এসে কথাটা আমাকে বলেছিল পরে। এই যে মানে লেখাগুলো তোমাদের কলমে উঠে আসে, তো এটি তো সমাজের যে বিভিন্ন চালচিত্র, বর্তমান পরিস্থিতি, এগুলো থেকেই এই লেখাগুলো তোমার। তো তুমি লেখার ক্ষেত্রে তুমি কবিতাও লিখছো, বিভিন্ন গল্প লিখছো, অনেক কিছু লিখছো, এর মধ্যে তোমার নারীদের নিয়ে নিশ্চয়ই অনেক লেখা রয়েছে। নারীদের নিয়ে হ্যাঁ অবশ্যই আছে, তো অবশ্যই রয়েছে। তো যেটা এখানে এক্ষুনি যেটা বললে সেই বিষয়টা একই ধরনের বিষয়। তো তোমার লিখতে গিয়ে মানে কি মনে হয় যে বর্তমানে নারীদের যে অবস্থা, সেগুলো তোমার লেখায় কিভাবে উঠে আসে?
বর্তমানে নারীদের অবস্থা এটা নিয়ে একটুখানি আমরা আলাপচারিতায় যাই। দেখো, আমি সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তুমি খুব ভালো আবৃত্তি শিল্পী, তুমি কবিতা ভালো জানবে, তবু আমার মনে হলো হঠাৎ করে এই যে আজ থেকে 100 বছর আগে কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় যে এই পংক্তিগুলো লিখে গেছেন, ওনার কাছে উনিও কিন্তু ওনার নজরে ভেদাভেদ ছিল না, কিন্তু আজকে কি আমরা সেই ভেদাভেদ মুক্ত? অবশ্যই না। তো এই ভেদাভেদ যখন এখনো চলছে, এখনো আছে দেখি, তখন প্রতিবাদ করা বলতে তুমি কথা বলে দেখো, এখন যদি কোনো একটা ধরো একটা নারী আন্তর্জাতিক নারী দিবসে তোমাকে ডাকা হলো, তুমি নারীদের উপরে একটু আলোচনা করতে তোমাকে দেওয়া হলো, তুমি করলে, একটুখানি করলে, ঘরে করলে, তোমার বন্ধুদের সঙ্গে তোমার আলাপচারিতা এলো, কিন্তু এটা তো ক্ষণিকের। তখন কি হয়, তখন মনে আসে যে না, আমি একটু কলমে আমি লিখে রাখি, আমার যে ভেতরের যে অনুভবটা, অনুভূতিটা, সেটা কলমে লিখে আনা। দিদি, তুমি বলছিলে যে তোমার শৈশবটা কিন্তু নিয়ে আমরা কিছু কথা শুনেছি। মেয়েদের প্রত্যেকেরই পরবর্তী আরেকটা জীবন, বিবাহের পর আরেকটা জীবন। আমি জানি তোমার একটা ছেলে একটা মেয়ে রয়েছে, তো তোমার ক্ষেত্রে কি এই যে মানে দ্বিতীয় জীবনেই বলবো আমরা, পরবর্তী মেয়েদের একটা আলাদা নতুন করে জীবন, তো তোমার ক্ষেত্রে এই ধরনের লেখনীগুলো যখন উঠে আসছিল বা তুমি সংসার জীবনে প্রবেশ করলে, তো তোমার কি কোনো ব্যক্তিগত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে একজন নারী হিসেবে? কেননা তুমি বাইরে বেরিয়ে বহু কাজ করছো। দেখো শাওলি, আমি তোমাকে, তুমি তো আজকের না, তুমি বহু পরিচিত এবং তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার গুণে ভালোবাসি, অনেক ধন্যবাদ দিদি, তোমাকে শ্রদ্ধা করি, তোমার গুণকে শ্রদ্ধা করি, অনেক ধন্যবাদ। দেখো, শুরুর কথা যদি তুমি বলো, আমার মেয়ে বড়, ছেলে ছোট। আমি যে তোমাকে শুরুতে বলছিলাম যে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, আমি হতে পারিনি। আমার তখন স্বপ্ন হলো আমার মেয়ের মধ্য দিয়ে আমি সেটা দেখতে চেয়েছিলাম। আচ্ছা, আমার মেয়ে সিভিল ইঞ্জিনিয়ার, মেয়েকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি সেটা বলবো না, আমার ইচ্ছেটা মেয়ে পূরণ করেছে। তখনকার সময়টা কি ছিল, মেয়েকে দেখাশোনা, ছেলেকে দেখাশোনা, স্কুল, এই করে না আমার সত্যিকারের বাইরে বের হয়ে কাজ করা, সেটা আমি সেই অর্থে ততটা করে উঠতে পারিনি বা করিনি ওদের কথা ভেবে। ওরা যখন একটু বড় হলো, বাইরে পড়তে গেল, তখন থেকেই আমার ওই বাইরে, তো সেরকম সমস্যা হয়নি। টুকটাক আমাদের সমাজে বা সংসারে কিছু তো থাকে, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে যা একটু করা আর কি। যাই হোক, সেই প্রতিবন্ধকতাটুকু কাটিয়ে উঠতে পড়েছো বলেই আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। দিদি, তুমি তো অনেকগুলো সংগঠনের সাথেও যুক্ত রয়েছো, কয়েকটা সংগঠনের সাথে, এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত যদি বলো। আমি শিশু সাহিত্য সংসদ, আচ্ছা, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ, নাম শুনেছো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। তো এই নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের সঙ্গে আমি যুক্ত। মানে কি ধরনের কাজ করো তোমরা এক্ষেত্রে? আমরা শিশুদের নিয়ে ছড়া, গল্প, লেখালেখি, এবং আমরা ধরো বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের আরেকটু বই পড়ার। আজকালকার দেখো বাচ্চারা, এই প্রজন্মটা কি হয়, বই পড়ার যে আনন্দটা, আমরা কি করতাম, একটা নতুন বই পেলে বইয়ের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আজকালকার বাচ্চারা খুব কম, মানে ওরা কি মোবাইল নির্ভর, নেট নির্ভর, গুগলে পেয়ে যাচ্ছে। তো বই আমরা কি করতাম দেখো, মানে আমার মনে আছে লেপের নিচে, কম্বলের নিচে ছোটদের ছোটবেলায় এই যে গল্পের বইগুলো রেখে রেখে, কারণ বকা খাবো, এখনো ঘুমোসনি, পড়তাম। তো সেই অভ্যেসটা এখনকার বাচ্চাদের একটু কমই দেখি। সেইটাকে জাগরুক করার জন্য আমাদের সংগঠন, আমরা চেষ্টা চালিয়ে যাই যাতে করে নাকি ওই স্কুলে গিয়ে কিছু আলোচনা করা, কথাবার্তা বলা ওদের সঙ্গে, যে তোমরা আসো, বেরিয়ে আসো, একটু পড়াশোনা করো। আচ্ছা, এগুলো কি তোমরা মানে বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলগুলোতেও তোমরা পরিদর্শন করো? আচ্ছা, তো আরেকটা কোন সংগঠনের কথা বলছিলে? আরেকটা হচ্ছে আখ্যানের বিকেল। আচ্ছা, আখ্যানের বিকেলটা মূলত এটা একটা গল্পের
পুরোটাই গল্প ভিত্তিক একটা সংগঠন। এখানে শুধুমাত্র গল্পই পাঠ হয়, গল্প পাঠ করে সেখানে আলোচনা হয়, বিশিষ্ট গল্পকাররা, আমাদের রাজ্যের বিশিষ্ট গল্পকাররা আসেন, অনেকেই এটার সঙ্গে যুক্ত আছেন, বিশিষ্ট গল্পকাররা। তো এই বছরে আমরা 2 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করলাম, 8 এবং 9 ফেব্রুয়ারি এগিয়ে চলো সংঘে, 2 দিন ব্যাপী। সেখানে আমরা কিছু এখন আমরা সংযোজন করতে যাচ্ছি, যেমন ধরো ছোট থেকে ক গ্রুপ, খ গ্রুপ এবং গ, 3টে বিভাগে আমরা গল্প লেখার একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি। আচ্ছা, 3টে বিভাগে। তো তৎক্ষণাৎ ওদের প্লটটা দেওয়া হয় গল্পের, আগে থেকে কিছু না। আচ্ছা, তো ও মানে যারা গল্পে ইন্টারেস্টেড ওরাই তো এসছে। তো তখন দেখলাম যে না, ভালো, ছোটদের মধ্যেও তো ট্যালেন্ট আছে। তখন আমরা এখন আবার ভাবনা চিন্তা করে মিটিং করে আমরা ভাবলাম যে না, এখন ওদের নিয়ে আমাদের তো আসলে আস্তে আস্তে সবারই বয়স হয়ে যাচ্ছে, এই প্ল্যাটফর্মটা ধরার মতো তো তৈরি করতে হবে ছোটদের, এই প্রজন্মকে। বিশেষ করে গ বিভাগে যারা এসছিলেন, যে বড় ইউনিভার্সিটি কলেজে পড়ে বা কারোর ইউনিভার্সিটি কলেজ শেষও হয়ে গেছে, তো ওদের থেকে আমরা কি করলাম, 10 জনকে আমরা ডাকলাম, ডেকে ওদের নিয়ে এখন আমরা স্থির করেছি প্রতি মাসে 2 রবিবারে আমরা একটা অনুষ্ঠানের মতো করছি। ওই আমাদের যারা কম্পিটিটর ছিল ওদের থেকে আমরা বেছে বেছে আনবো, ওদের গল্প আমরা শুনবো, আর আমাদের মধ্যে যারা আছেন গল্পকার ওনারা ওদের গল্প নিয়ে একটু আলোচনা করবে। মানে তোমরা আসলে আর কি আমাদের উদ্দেশ্য, মানে ডিজিটাল দুনিয়ায় এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি এই যে বই পড়ার মতন বিষয়গুলো, লেখালেখি, কবিতা, হ্যাঁ, সেগুলোতেও যাতে আরো একটু ভালো করে জাগ্রত করা যায় বাচ্চাদের, সেই উদ্দেশ্যে এটাই আমাদের উদ্দেশ্য। দিদি, তোমার ঝুলিতে তো বেশ কিছু পুরস্কার রয়েছে। না, এমন কিছু পুরস্কার নেই। আমি 2023-এ আরেকটা কথা বলি, আমার যে কোনো কাজ, সেটা প্রাতিষ্ঠানিক বলো বা পারিবারিক বলো, আমার সাংগঠনিক বলো, আমার অর্গানাইজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো জানি না কতটা কি করতে পেরেছি, সর্বভারতীয় স্তরে বেস্ট অর্গানাইজারের একটা পুরস্কার আমি পাই 2023 ডিসেম্বরে। যাই হোক, আর এমনিতে তো টুকটাক এগুলি পুরস্কার হিসেবে আমি সেরকম ধরি না। এই পুরস্কারগুলো যখনই পাও, সেটা তোমার একটা হয়তো মানে মানসিকতাটা একটু অন্যরকম, যে তুমি মনে করো এগুলো হয়তো আমার মানে কাজের জন্য আমাকে কাজটাকে আরো বেশি করে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। তো এই পুরস্কারগুলো যখন পাও, ঠিক সেই রকমই কি অনুভূতি হয়? পুরস্কার দেখো, হ্যাঁ, অবশ্যই অনুপ্রেরণা তো যোগায়, যে আজকে দেখো তুমি তোমার একটা সংগঠন, আমাকে তুমি ডেকে নিয়ে একটা কিছু হাতে ধরিয়ে দিলে, সেটাই তো শেষ না পুরস্কারটা, সেটা আমার দায়িত্ব বাড়িয়ে দেয়। সেই একদম মনে হয় আরেকটা কিছুর শুরু। আমরা সেই সূত্র ধরে একটা কিছু শুনবো কি এখন? তোমাকে যখন পেয়েছি, কিছু কিছু তো লেখা আমাদের শুনতেই হয়। আসলে কথায় গল্পে এতগুলো তোমাদের, মানে এত অ্যাচিভমেন্ট লাইফের, এত কিছু যে শুনতে অনেকটা সময় যায়, তার পাশাপাশি লেখাগুলো যে আমাদের দর্শকদের শোনাতেই হয়। কি পড়বে? একটা কবিতাই পড়ি। নিশ্চয়ই দিদি, চলো। কোথা থেকে শুরু? আচ্ছা। কার কোথা থেকে শুরু কে জানে তা, তোমার সাথে বিচ্ছেদের পর আমি এক অন্য আমিকে পেয়েছি, এমন এক আমি যে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি নিজ নির্ভরশীল, সাবলীল। একা থাকা শুরু করার প্রথম সকালে বুঝেছি কেউ সুপ্রভাত না জানালেও খাবারের খোঁজে বের হতে হয়। বাগান থেকে ফুল তোলা যায়, সবজির বাজারে দরদাম হয়, জামা কাপড় পরতে গেলে নিজের পছন্দটুকুই যথেষ্ট। তোমার সাথে বিচ্ছেদের পরের রাতগুলোতে বুঝেছি খেয়েছি কিনা কেউ জানতে না চাইলেও খিদে পায়, সময় মতো ঘুম চলে আসে, কবিতা ভালো লাগে, নিজেকে নিজে যত্ন করা যায়। তুমি ছাড়া আমি এখন অনেক কম জড়সড়, বন্ধুদের সাথে ঘুরতে বেরোতে কারোর অনুমতি ছাড়া গেলেও নিরাপদে ঘরে ফেরা যায়। আজকের আমি কোনো পুরুষ মানুষকে ভাই, দাদা, কাকা, জেঠা ছাড়াও বন্ধু বলতে পারি। যে আমি কোনো ভুল করলে শাস্তি পায় না, নিজেই শুধরে নেবার ক্ষমতা রাখে, গায়ে কালশিটে দাগ ছাড়াই। তোমার সাথে বিচ্ছেদের পর আবারও তোমাকে ফিরে পাওয়ার ইচ্ছে যে হয়নি তা নয়,
কিন্তু এই নতুন আমিটার দিকে যখন ফিরে তাকাই, তাকে ছাড়তে ইচ্ছে করে না গো। তুমি থাকলে সম্পর্ক পাই ঠিকই, সিঁদুর পাই, আর এই নতুন আমিটা সাহস দেয়, স্বাধীনতা দেয়, স্ব ইচ্ছায় নিজেকে ভালোবাসা দেয়। এখন ভেবে দেখলাম, ঠিক করলাম, থাক, বরং বিচ্ছেদটা পাকাপাকি হয়ে যাক। কার কথা থেকে শুরু কে জানে বলো। আমার একটাই পরিচয়, আমি আমি। খুব সুন্দর দিদি লেখাগুলো, পরপর দুটো শুনছিলাম। আমি এর আগেও তোমার কবিতা বহুবার শুনেছি, বহু অনুষ্ঠানে শুনেছি, যতবার শুনেছি মুগ্ধ হয়েছি। আচ্ছা দিদি, এই যে তুমি শিক্ষকতার এই পেশাটার সাথে যুক্ত, তোমার কি মনে হয়েছে, তুমি বিভিন্ন গ্রামাঞ্চলে গেছো, যে অনেক নারীদের সাথে তোমাদের কথা হয়েছে, তোমরা যে সংগঠনগুলোর কথা বলছিলে, তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয়েছে নারীদের শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, সত্যিকার অর্থে যেটাকে শিক্ষা বলি, সেটা কতটা জরুরি সমাজকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে? দেখো, এই কথা বলতে গেলে শুরুতেই বিবেকানন্দের কথা বলতে হয়। বিবেকানন্দ আমাদের কি বলে গেছেন, যে দেশের নারীরা যত অশিক্ষিত সে দেশ তত অনুন্নত থাকবে, ততটাই পিছিয়ে থাকে। সবচেয়ে বড় কথা, দেখো আমরা যতই, শিক্ষা তো অবশ্যই দরকার, পুঁথিগত শিক্ষাটাকেও সত্যিকার অর্থে তো আমরা শিক্ষা বলতে পারি না। শিক্ষা বলতে গেলে এটা অনেক ভাস্ট, অনেক কিছু এটার সঙ্গে যুক্ত। এখন দেখো, এই যে গ্রামাঞ্চলের কথা বলছো, আমরা যতই সাম্যের কথা বলি, ক্ষমতায়নের কথা বলি, সমতার কথা বলি না কেন, এখানে আমার একটা দিক কি মনে হয় জানো তো, বিনোদন কিন্তু এটার একটা বিরাট একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম মনে হয়। শহরাঞ্চলের কথা তুমি বাদ দাও, গ্রামাঞ্চলের দিকে যদি আমরা ফিরে তাকাই, গ্রামাঞ্চলের বিনোদনের মাধ্যমটা হচ্ছে কি টেলিভিশন। কাজ শেষ করে দিনান্তে ওনারা কি করেন, বসে সিরিয়াল দেখেন। এই যে সিরিয়ালগুলি, আমি জানি না কতটা বিতর্কিত কথা আমি বলছি, এই যে সিরিয়ালগুলিতে আমরা কি দেখতে পাই, শাশুড়ি বৌমার ঝগড়া হচ্ছে, একদম তোমার দামি দামি পোশাক আশাক পরে দেখবে শুতে চলে গেছে, বিছানায় ঘুমোতে গেছে, যা বাস্তবের সঙ্গে কোনো অংশে মিল নেই। দামি দামি গয়না পরছে, ঝগড়া ঝাঁটি, এসবই তো বেশি দেখা যায়। এই সবগুলো দেখে ওনাদের মানে কি বলবো, পরিচিতির গণ্ডি পরিধি তো একটু সীমিত থাকে, এগুলো ওদের মাথায় বসে যায়, বসে গিয়ে চিন্তাধারাটা মননে চিন্তনে সেগুলো ভাবতে থাকে, তখন আর অশান্তি বাড়ে আমার মনে হয়। একদম ঠিক, জানি না আমি, না 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 একদম ঠিক বলেছো। এই বিষয়গুলো তো মানে একটা মানে পজিটিভ দিক যেমন রয়েছে, কিছু নেগেটিভ দিকও কিছু রয়েছে, কিন্তু দেখা যায় যে ওই বিষয়গুলো খুব তাড়াতাড়ি তারা গ্রহণ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রেই বোধহয় উপযুক্ত যে শিক্ষাটা সেটা বিশেষভাবে জরুরি। আর সেই ক্ষেত্রে তোমাদের মতন মানুষ যারা, তারা তো কাজ করে চলেইছে, অবশ্যই সমাজ অনেকটা এগিয়ে এসেছে, আরও কিছু হয়তো আমাদের এগিয়ে যেতে হবে। দিদি, আরেকটা বিষয় হচ্ছে, এই যে তোমার কি মনে হয়, শিক্ষা তো অবশ্যই জরুরি, সেই সাথে নারীদের নিজেদের উপর কর্মনির্ভরশীল হওয়াটা কতটা জরুরি, একজন শিক্ষিকা হিসেবে তুমি কি মনে করো? এটা সবচেয়ে আগে জরুরি, কর্মনির্ভর হওয়াটা সবচেয়ে আগে জরুরি। তারপরেও দেখো, আমি বলবো, আমি ভাষাতে লিঙ্গ বৈষম্যটা আমি খুঁজে বেড়াই। আচ্ছা, বাংলা ভাষাতে এই যে লিঙ্গ বৈষম্যটা, সেটা আলাদা করা বা খুঁজে নেওয়াটা সুবিধা। ইংরেজিতে দেখবে হি সি এর একটা ব্যাপার থাকে, লিঙ্গ বৈষম্য উঠে আসছে ইংরেজিতে, হিন্দিতে তো আসছে ব্যাকরণগত, বাংলাতে যদিও নেই, সে আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সে ব্যবহার করি। আমি কথাটা অন্যদিকে যাচ্ছি। এখন এই যে তুমি বলছো তোমার ভাষাগত, যে বলছিলাম, ভাষাগত কেমন আমাদের এটা চলে আসছে, আজীবন চলে আসছে, এখনো চলছে, জানি না ঠিক হবে কিনা, তার জন্যই আমাদের এত কথা। এত তোমাকে কেউ যখন জিজ্ঞেস করবে তোমার বাবার বাড়ি কোথায়, তোমার শ্বশুর বাড়ি কোথায়, কই তোমার মায়ের বাড়ি কোথায়, তোমার শাশুড়ির বাড়ি কোথায়, সেটা তো একটিবারের জন্য জিজ্ঞেস করে না। তোমার বাবার বাড়ি কোথায়, আমি নির্দ্বিধায় বলে দিলাম আমার বাবার বাড়ি এমন জায়গায়, তোমার শ্বশুর বাড়ি এমন জায়গায়, তোমার বাড়ি, তখন কিন্তু একটা পজ চলে আসে এখানে। কেন হবে? সেটা তো আমার এই যে লিঙ্গ সমতাটা বলছি বা সাম্যের কথা বলছি, আমি কিন্তু শুধুমাত্র পুরুষ সমাজকে এখানে দায়ী করাটা আমি একদমই যুক্তিযুক্ত মনে করি না। একজন নারীও হতে পারে
এই লিঙ্গ অসমতার জন্য দায়ী সমাজ তো অবশ্যই। সমাজ বদল দরকার। সমাজ বদল করতে গেলে ওই যে শিক্ষা দরকার, প্রকৃত শিক্ষা দরকার। তাহলে বই যে পুঁথি পুস্তকে আমরা যে ভাষাটা, সেই ভাষাটারও তো পরিবর্তন দরকার। আমি জানি, তুমিও জানো যে আজকালকার দেখো এই যে কি ল আছে, মানে এই বাড়িতে ভাই বোন প্রত্যেকের সমান অধিকার। আমিও জানি, তুমিও জানো, আমার ভাইটিও জানে। কিন্তু আমি কিন্তু ততটা মানে বোল্ডলি বলতে পারি না যে না এটা আমার বাড়ি। সেটা বলতে কেন আমার দ্বিধাটা হয়, সেদিকটা আমাদের একটু ভেবে দেখা দরকার। সেই জন্য প্রত্যেকটা নারীকেই নিজের উপর নির্ভরশীল হলেও যেন কোথাও যেন আমরা কেন নিজেকে নিজের, তুমি একটা বিয়ে বাড়িতে গেলে তো তুমি খুব ধরো আমি নারীবাদের উপরে, নারী শক্তির উপরে আমি খুব সেমিনার করে গেলাম, সেদিনই সন্ধ্যের পরে তুমি একটা বিয়ে বাড়িতে গেলে, আমার নিজের দেখা বিয়ে বাড়িতে গেলে তোমাকে গিয়ে তুমি পরিচয় করাচ্ছ অন্যদের সঙ্গে তোমাকে, যে আমি অমুকের স্ত্রী। তোমারও কিন্তু একটা পরিচয় আছে, নিজেকে আগে নিজে ঠিক করতে হবে। বাহ, সত্যি এই কথাগুলোই আসলে আমাদের মানে খুব বেশি করে অনুপ্রাণিত করে। আর সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই অঙ্গনের আসরটা আমরা সাজিয়েছি। তোমাদের মতো মানুষ যারা এই ছোট ছোট কথাগুলো থেকেই কিন্তু অনেক বেশি ঋদ্ধ হয় আমাদের দর্শক বন্ধুরা এবং আমরা, এবং অনুপ্রাণিত হয়। যদি আমরা সময়ের অনেকটা পেরিয়ে এসেছি, সর্বশেষ কি একটা লেখা তোমার কিছু একটু শোনাও। আমি এটা ছড়া শোনাবো কি? হ্যাঁ নিশ্চয়ই, যেহেতু আমি বর্ষা এলো গ্রীষ্মকালে ছুটির আমেজ, গরম হলো শুরু, বর্ষা এলো বৃষ্টি নিয়ে, আকাশ গুরু গুরু, কালো মেঘে আকাশ ভাঙে, বৃষ্টি তখন নামে, খেতে খেতে শাকসবজি মামার বাড়ির গ্রামে, কৃষক ভাইয়া খুশির নেশায় করছে মাঠে চাষ, আনন্দ যে আর ধরে না বর্ষার 2টি মাস, গাছে গাছে নতুন কুড়ি ফুলে ফলে ভরা, খাল বিল জলে থই থই সবুজ বসুন্ধরা, ছাতা মাথায় পথিক যত চলছে গ্রামের হাটে, নৌকা নিয়ে মাঝি ভাই খেয়া পাড়ের ঘাটে, বর্ষাকালে সারা বেলা মজায় থাকি বেশ, কাগজের নৌকা ভাসিয়ে খুশির এক আবেশ, নদীর জল বেড়ে গিয়ে কখনো আসে বান, জেলের ছেলে মাছ ধরে জালে পড়ে টান, সকাল থেকে সন্ধেবেলা বৃষ্টি যখন মুষলধারে, মাছ ভাত ভুলে গিয়ে খিচুড়ি পাতে পড়ে, খেয়ে দিয়ে খুকু ঘুমোয় মায়ের আঁচল ধরে, বাজ পড়ার শব্দে খুকু ভিড়মি খেয়ে পড়ে। বাহ, বর্ষা কিন্তু আমার ভীষণ প্রিয় ঋতু, জানি না তোমার। আর যে কথা বললে খিচুড়ি, আর সাথে যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো আরো জমে গেল। শেষটা ভীষণ সুন্দর, মানে একটা সুন্দর আবেশ তৈরি হলো দিদি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এতটা সময় আমাদের সাথে ছিলে। তুমি আরো অনেক বেশি লেখো, আরো অনেক কাজ করো, এই আশা রাখছি। সুস্থ থাকো, অনেক ভালো থাকো। নারী, তোমার ডানায় আগুন, তুমি আরো বেশি করে ঝাপটাও, এগিয়ে যাবে আরো বহু দূর, বহু পথ এখনো বাকি রয়ে গেছে আমাদের পথ চলার। আজকের পথ চলা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। নমস্কার।